ছোট থেকে একটাই স্বপ্ন যে আমি আমার বাবার সাথে স্কুলে যাব, কিন্তু এখন পর্যন্ত আমার এই স্বপ্নটা পূরণ হচ্ছে না। অনেক জায়গায় গিয়েছি এবং অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি এখনো। গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি, গণতন্ত্রে ব্যাহত চেষ্টার অভিযোগ তারেক রহমানের। যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। কারো ইন্ধন নয়, বোঝাপড়ার ঘাটতিতে জোট ছেড়েছে ইসলামী আন্দোলন, শেষ পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত। নারী প্রার্থীদের টার্গেট করে বাড়ছে অনলাইন অপপ্রচার, গেল বছর ২,০০০-এর বেশি রাজনৈতিক অপতথ্য শনাক্ত। ইরানে বিক্ষোভে হাজারো প্রাণহানির কথা স্বীকার করলেন খামেনি, দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। গুম খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মতবিনিময়ে আশ্বাস দেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ফ্যাসিবাদী আমলে কৌশলের নামে সুপ্ত বা গুপ্ত রাজনীতি করেনি বিএনপি নেতাকর্মীরা। অভিযোগ করেন, বিভিন্ন অজুহাতে গণতন্ত্রে ব্যাহতের চেষ্টা চলছে। ছোট থেকে একটাই স্বপ্ন যে আমি আমার বাবার সাথে স্কুলে যাব, কিন্তু এখন পর্যন্ত আমার এই স্বপ্নটা পূরণ হচ্ছে না। এক যুগের অধিক সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছি, কিন্তু বাবার মুখকে দেখতে পারিনি। দিন, মাস, বছর পেরিয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপট হয়েছে ওলটপালট, কিন্তু ফেরেনি কারো বাবা, কারো ভাই, কারো স্বামী, কারো স্বজন আবার বিরোধী রাজনীতি করার কারণে হতে হয়েছেন খুন। কত কষ্ট একটা স্বামীর ছবি ধরে ধরে শুধু রাস্তায় দাঁড়িয়ে তার সন্তান চেয়ে। তখন আমার 3 মাসের বাচ্চা কোলে, আমার স্বামীর সেই রাতটাই ছিল শেষ রাত। গুম খুনের শিকার পরিবারগুলো যখন দুঃসহ জীবনযাপন আর অভিজ্ঞতার কথা বলছিলেন, তখন অডিটোরিয়ামে নেমে আসে বেদনার আবহ। অশ্রুসজল দেখা যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ অনেককে। আমরা বিএনপি ছাড়ি নাই। ভুক্তভোগীদের কথা শোনার পর বক্তব্য দেন তারেক রহমান। ঘোষণা দেন জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় গেলে গুম খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকার। যতটুকু আমাদের সাধ্য সামর্থ্য ছিল, তা দিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের এই স্বজনহারা মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে। ইনশাল্লাহ এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবেও ভবিষ্যতে। বিএনপি চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদী আমলে নানা নির্যাতনের পরও কৌশলের নামে অন্য বেশ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা। জানান, সম্প্রতি নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকার পরও ধৈর্যের পরিচয় দিয়েছে তার দল। বছরের পর বছর ধরে অসংখ্য গুম খুন অপহরণ, মিথ্যা মামলার হয়রানি নির্যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। তারেক রহমান অভিযোগ করেন, বিভিন্ন কথা বলে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টির চেষ্টা চলছে। তাদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য, যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। তারেক রহমানের বক্তব্যের আগে কথা বলেন বিএনপির সিনিয়র নেতারা। তারা বলেন, বিএনপির ভদ্রতাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। মর্যাদাপূর্ণ বাংলাদেশের প্রতিশ্রুতি দিচ্ছি সবার জন্য। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্য, নেপাল ও ভুটানের হাইকমিশনার এবং রাষ্ট্রদূতরা। শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দেখা করেন তারা। এ সময় রাষ্ট্র বিনির্মাণে পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। এ সময় হাইকমিশনার এবং রাষ্ট্রদূতরা তারেক রহমানের পরিকল্পনাকে স্বাগত জানান। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। পরে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, যুক্তরাজ্যের সাথে সম্পর্ক বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করবে বিএনপি।
হ্যাঁ না, তারা মনে করে নির্বাচন পরিবেশ ভালো। ইউ তো ইতিমধ্যেই জানা, ইউ যে মিশন আসছে, অবজারভার মিশন, তারাও স্যাটিসফাইড। বাংলাদেশের মানুষ ওনাকে প্রধানমন্ত্রী ইলেক্ট করলে, বিএনপি গভর্নমেন্ট ফর্ম করলে অন দ্য বেসিস অফ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল ইন্টারেস্ট, অ্যান্ড ইট উইল নট এভার অ্যাগেইন, মানে যেটা 15 বছর আগে আমরা দেখছি, বিট্রেইং দ্য পিপল অফ বাংলাদেশ। ইট উইল নেভার ডু দ্যাট। কারো ইন্ধন নয়, বোঝাপড়ার ঘাটতিতে জোট থেকে বেরিয়ে গেছে ইসলামী আন্দোলন। তবে দলটির জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে চায় জোট সঙ্গীরা। ইসলামী আন্দোলন না এলে জনপ্রিয়তার ভিত্তিতে বাকি 47টি আসন বন্টন করার কথা জানিয়েছে জামায়াত। জামায়াতের নির্বাহী কমিটির বৈঠক, দল ও জোটগত কর্মকৌশল, ইশতেহার প্রণয়ন, নির্বাচনী পরিবেশ সহ সামগ্রিক বিষয়ে আলোচনা করেন বিভিন্ন কমিটির সদস্য ও নেতৃবৃন্দরা। আগামী 22 তারিখ থেকে যে নির্বাচনী প্রচার কাজ আরম্ভ হবে, সফরের বিস্তারিত বর্ণনা, কোন কোন জেলায় কখন, কোন আসনে কখন আমরা যাব, কে কে সাথে থাকবেন, এর বিস্তারিত একটি পরিকল্পনা এই বৈঠকে আজকে চূড়ান্ত হবে। আমাদের ম্যানিফেস্টোটাও আজকে চূড়ান্ত হবে ইনশাল্লাহ, এবং এটা পরবর্তী কোনো একটি সুবিধাজনক সময় আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে সেটা উপস্থাপন করব। বৈঠকে ইসলামী আন্দোলনে জোটে থাকা না থাকা ও সবশেষ আসন সমঝোতা নিয়েও আলোচনা হয়। শেষ সময় পর্যন্ত এক সময়ের জোট সঙ্গীর জন্য অপেক্ষা করতে চান শরিকরা। তারা মনে করেন তৃতীয় পক্ষের ইন্ধন নয়, বরং বোঝাপড়ার ঘাটতি থেকেই জোট ছেড়েছে ইসলামী আন্দোলন। না, আমরা কারো ষড়যন্ত্রের এটাকে কৌশল মনে করছি না। আমরা মনে করছি যে এটা আমাদের ব্যর্থতা, যে আমরা সকলে মিলিত হয়ে থাকতে পারলাম না। পরবর্তীতে পথ চলতে চলতে আমাদের মধ্যে আবারও সেই ভেঙে পড়া সমঝোতা আবার নতুন করে পুনর্নির্মিত হতে পারে, সেই আশাবাদ তো আমরা শেষ মুহূর্ত পর্যন্তই রাখবো ইনশাল্লাহ। বাস্তবতা হচ্ছে যে আমরা 11 দল, এখন 10 দল, ওনাদের জন্য তো আমরা আসন রেখেছি, আমরা চেয়ারও রেখেছিলাম, আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম যে এতটা আসন আছে। তো বাস্কতে একটা এখনও আছে, এখনও সময় আছে, সেই সময় এখনও শেষ হয়ে যায়নি। শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন সাড়া না দিলে দলটির জন্য ফাঁকা আসনগুলো জনপ্রিয়তার ভিত্তিতে বন্টন করতে চাই 10 দলীয় নির্বাচনী জোট। আমাদের জোটের লিয়াজো কমিটি আলোচনা করে প্রস্তাব তৈরি করবেন, শীর্ষ নেতৃবৃন্দ চূড়ান্ত করার পরে সেটা আমরা ঘোষণা দেব। ধন্যবাদ। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে সাইবার অপরাধ। টার্গেট করা হচ্ছে নারী প্রার্থীদের। বিশেষজ্ঞরা বলছেন, ভুয়া ছবি, বিকৃত ভিডিও আর মন গড়া গল্প ছড়িয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে নারীদের সম্মান, নিরাপত্তা ও রাজনৈতিক অংশগ্রহণ। অপপ্রচারের নেপথ্যের চিত্র উদ্ঘাটনে 30টি অনলাইন কন্টেন্ট বিশ্লেষণ করে জানাচ্ছেন তানজিলা আফসানা। জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ততই বাড়ছে নারীদের উপর অপতথ্য ও সাইবার হামলা। এমন 30টি ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট বিশ্লেষণ করেছে চ্যানেল 24, যেখান থেকে ছড়ানো হচ্ছে নির্বাচন কেন্দ্রিক অপতথ্য। ইমামউদ্দিন নামের এই ফেক আইডিতে চ্যানেল 24-এর নাম ব্যবহার করে ছড়ানো হয় বেশ কিছু ফটোকার্ড, যার একটিতে লেখা হয় বিকাশে টাকা পাঠানো মানুষের ভিড় তাসনিম জারার বাড়িতে। একই পেজের আরেকটি ভিডিওতে দেখানো হয় ভোটের জন্য নৃত্য করছে জামায়াতের নারীরা, কিন্তু ফ্যাক্ট চেকিং বলছে ভিডিওটি এআই জেনারেটেড। মিয়াসেমান নামে ফেসবুক আইডিতে পোস্ট করা আরেকটি ফটোকার্ডে বলা হয় ঝালকাঠি 1 আসনে এনসিপি প্রার্থী ডাক্তার মাহমুদা মিতু রাতে বাসায় ফেরার সময় সংঘবদ্ধ ধর্ষণের শিকার। এই দুটি তথ্যই যাচাই করে কোনো সত্যতা পাওয়া যায়নি। এই যে নোংরা ছবিগুলো দেখার পরে আমার মানসিক অবস্থা কিরকম ছিল, এবং এগুলো গ্রামে গঞ্জে কিন্তু প্রভাব ফেলে। তারা এটা বোঝে না যে তারা এআই, এটা এআই। ভোলা খবরকণ্ঠ নামের একটি পেজ থেকে জোবাইদা রহমানের নামে একটি এআই ভিডিও পোস্ট করা হয়, যেখানে ভোটের বিনিময়ে বিকাশে টাকা দেওয়ার প্রতিশ্রুতি ভুয়া তথ্য দেওয়া হয়। মোহাম্মদ মাহমুদ মিরন নামের অন্য একটি পেজে ভিডিওতে দাবি করা হয় এক বয়স্ক নারীকে থাপ্পড় দিচ্ছেন রাজশাহীর এক যুবদল নেতা। ফ্যাক্ট চেকিং করে দেখা যায় ওই ভিডিওটি ভারতের পুরনো একটি ঘটনার। অনলাইনে ভুয়া তথ্য নিয়ে চলতি বছরের 12 জানুয়ারি এক প্রতিবেদন প্রকাশ করে রিউমার স্ক্যানার, যাতে বলা হয় 2025 সালে শনাক্ত হয়েছে 4195টি ভুল ও বিভ্রান্তিকর তথ্য। এর মধ্যে 309টি নির্বাচন সংশ্লিষ্ট এবং 2281টি রাজনৈতিক অপতথ্য। এআই কন্টেন্ট আমরা কাদের শনাক্ত করি বেশি? যারা রাজনীতিবিদ,
যারা পরিচিত ব্যক্তি তাদের। এখন তারা অবশ্যই কোনো না কোনো গণমাধ্যমে হয়তো বলেন বা তাদের এই তথ্যগুলো আসার কথা। তো আপনি যদি একই টাইমে আপনি যদি দেখেন যে হ্যাঁ, একটা ভিডিও ছড়াচ্ছে, এখানে যা কথা বলা হচ্ছে এটা গণমাধ্যমে এসছে কিনা। স্বাভাবিকভাবে আসার কথা। যেহেতু উনারা পাবলিক ফিগার, তাদের কথাবার্তা গণমাধ্যমে প্রকাশ হবেই। তো ওই জিনিসগুলো যদি আপনি গণমাধ্যমে না দেখেন, আপনার কিন্তু একটা সন্দেহের জায়গা তৈরি হওয়া উচিত। এই ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞের মতে এসব অপপ্রচারের লক্ষ্য শুধু ভোটের ফল প্রভাবিত করা নয়, নারীর রাজনৈতিক অংশগ্রহণ, আত্মবিশ্বাস এবং জনপরিসরে তাদের উপস্থিতিকে প্রশ্নবিদ্ধ করা। নারীদেরকে নিয়ে যেহেতু ব্যক্তি আক্রমণটা খুব বেশি হয়, তাদেরকে হেয় প্রতিপন্ন করে বা অ্যাডাল্ট কন্টেন্ট গুলো ছড়ানো হয়, এটার প্রথম এফেক্টটাই হচ্ছে তাকে মানসিকভাবে এটাকে দুর্বল করে দেয়। তানজিলা আফসানা, চ্যানেল 24, ঢাকা। অষ্টম দিনের নির্বাচন কমিশনের নিষ্পত্তি হয় শতাধিক আপিল। পাল্টাপাল্টি অভিযোগে কুমিল্লা 4 আসনে মনোনয়ন বাতিল হয় বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির। তবে এনসিপির হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বহাল রাখে নির্বাচন কমিশন। এদিন প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৫ জন। রোববার শেষ হচ্ছে বিভিন্ন সংসদীয় আসনের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি। অষ্টম দিনে ১০০টিরও বেশি শুনানি নিষ্পত্তি করে নির্বাচন কমিশন। এদিন কুমিল্লা 4 আসনে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সি ও এনসিপির হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টাপাল্টি আপিলে প্রার্থিতা বাতিল হয় বিএনপি প্রার্থীর, আর বহাল থাকে হাসনাতের। কমিশন জনাব মঞ্জুরুল আহসান মুন্সির দায়ের করা আপিলটি খারিজ করে দিয়েছেন, অর্থাৎ জনাব হাসনাত আব্দুল্লাহর মনোনয়নটি বহাল রয়েছে, সেটি বৈধ হিসেবে ঘোষিত আছে। এই দুইটি বিষয় বিবেচনা করে মাননীয় কমিশন জনাব হাসনাত আব্দুল্লাহর দায়েরকৃত আপিলটি মঞ্জুর করেছেন। জনাব মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়েছেন এবং তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এদিকে শুনানি কার্যক্রমের সময় আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তোলেন হাসনাত আব্দুল্লাহ। ইসির সামনে এমন ঘটনার পরও কমিশন দায় এড়ানোর চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি। আব্দুল আওয়াল মিন্টুদের মতো যারা বিদেশে টাকা পাচার করে, যারা বিদেশে থাকে এবং যারা মেনটেইন করে যার যার এলাকায় যেভাবে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে, ঠিক একইভাবে অন্য প্রার্থীদের আপনারা কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন? কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন সেই জায়গায় উনি বলেছেন লিখিত দেওয়ার জন্য। ওনারা নাকি একটা হট্টগোল দেখেছেন, এর বেশি কিছুই দেখেননি। নির্বাচন অথবা আমরা এ সময় ভোটের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শুনানিতে মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থীরা। আমি বৈধভাবে হাটাজারি এবং বাজিদ আংশিক থেকে আপনাদের সবাইকে নিয়ে আমি আগে চলতে চাই। আপনারা আমাকে সবাই দোয়া করবেন। প্রভাবশালী শক্তি আমাদেরকে কোনো বাধা বিঘ্ন না করতে পারে, এই জন্য আমি অনুরোধ করব নির্বাচন কমিশন এবং আমাদের যে প্রশাসন আছে তাদের সহযোগিতা কামনা করছি। আমাদের 5 জনের মনোনয়ন বৈধতা পেয়েছে, আলহামদুলিল্লাহ। রোববার দ্বৈত নাগরিকত্ব নিয়ে অপেক্ষমান শুনানিরও নিষ্পত্তি করবে কমিশন। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। কোনোভাবেই যাচ্ছে তাই নির্বাচন করতে দেবে না এনসিপি। প্রয়োজনে নতুন নির্বাচন কমিশন গঠন করে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে। রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে ব্রিফিংয়ে এসব বলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জানান রোববার ইসির জন্য রেড লাইন। জানান সংবিধান এবং আরপিও মেনে চললে ইসিকে সহযোগিতা করবে এনসিপি। আইনের ফাঁকফোকর দিয়ে ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব আছে এমন কাউকে নির্বাচনের সুযোগ দিলে প্রতিরোধ করে তোলা হবে। এ সময় বিএনপি সংবিধান এবং গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ। অনেকেই দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনে গিয়ে গুন্ডামি করছেন। নির্বাচন কমিশনে এক একজন 200-300 লোকজন নিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাই যে নির্বাচন কমিশনও নানা ধরনের ইন্টারপ্রিটেশন, নানা ধরনের ফাঁকফোকর দিয়ে তাদেরকে বৈধতা দানের এক ধরনের নির্বাচন কমিশনেরও আমরা প্রবণতা দেখতে পেয়েছি, যেটা আমাদের দেশের জন্য, আমাদের দেশের সংবিধানের জন্য, নির্বাচন ব্যবস্থার জন্য এবং সর্বোপরি গণতন্ত্রের জন্য অশনি সংকেত। মত পথের ঊর্ধ্বে উঠে সংবাদপত্র সাংবাদিকদের নিরাপত্তায় এক থাকার আহ্বান জানিয়েছেন গণমাধ্যম সম্পাদক ও মালিকরা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে গণমাধ্যম সম্মেলনে সিনিয়র সাংবাদিকরা বলেন এই মুহূর্তে সাংবাদিকদের সংহতি সবচেয়ে বেশি প্রয়োজন। জানান গণমাধ্যম মালিকরা ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকতা ব্যবহার করলে জনগণ তা ভালোভাবে মেনে নেবে না। গণতান্ত্রিক বিকাশ একই অন্যের সঙ্গে সংবাদ মাধ্যমে হামলা, পেশাগত নিরাপত্তাহীনতা, রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ, এ বাস্তবতায় নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং সম্পাদক পরিষদের উদ্যোগে গণমাধ্যম সম্মেলন। এতে বক্তারা বলেন গণমাধ্যমে হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক চেতনার উপর আঘাত। বিকল্প নেই সাংবাদিকদের নিজেদের মধ্যে ঐক্য, সংহতি ও সমঝোতার। ঐক্য, সমঝোতা এবং সংহতি
এই সময়ে আগামী দিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা, যেটা আমাদেরকে মানতে হবে। আমাদের ইউনিটির পক্ষে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। গণমাধ্যম মালিক এবং সাংবাদিকদের আত্মসমালোচনার প্রসঙ্গ উঠে আসে আলোচনায়। জ্যেষ্ঠ সাংবাদিকরা বলেন, সাংবাদিকতাকে জনগণের আরও কাছে নিতে হবে এবং আস্থার জায়গা শক্তিশালী করতে হবে। যারা মালিক তারা মনে রাখবেন যে আমরা যদি আপনাদের ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকতাকে যদি আপনি বাধ্য করেন, তাহলে সেই সাংবাদিকতা কিন্তু জনগণ গ্রহণ করবে না। আসুন আমরা সবাই একসঙ্গে মিলে মিশে আমাদের এই পেশাকে আরো বেশি জনগণের কাছে নিয়ে যাই, আরো বেশি জনগণের আস্থা অর্জনের জন্য আমরা কাজ করি। যারা ছিল কয়েকদিন আগে আওয়ামী লীগের পক্ষে, তারা হয়ে গেল সব এখন বিএনপির পক্ষে। এটা একটা অদ্ভুত ব্যাপার নাকি? এটা ম্যাজিক। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের পরও সাংবাদিক সুরক্ষা আইন না হয় প্রশ্ন তোলেন বক্তারা। আর গণমাধ্যম সম্মেলনে সাংবাদিক সংবাদ মাধ্যমের যে প্রসঙ্গ উঠে এসেছে তা যেন শুধু কথায় সীমাবদ্ধ না থাকে, সে তাগিদ দেন সম্পাদক পরিষদ সভাপতি। সাংবাদিকতা নিজে খুবই একটা রাজনৈতিক কাজ। রাজনীতির সচেতনতা আর হচ্ছে রাজনৈতিক দলের দালালি আসলে এক জিনিস নয়। অফকোর্স আমাদের রাজনৈতিক দলগুলোর দলীয় নিয়ন্ত্রণ থেকে এই গণমাধ্যমকে বের করে নিয়ে আসার জন্য তৎপরতা চালাতে হবে, তা না। কিন্তু একই সঙ্গে ইতিহাস সচেতনতা, রাজনীতি সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। সাংবাদিকতার সুরক্ষার জন্য আমরা একটা সাংবাদিকতা সুরক্ষা আইনের সুপারিশ করেছিলাম সংস্কার কমিশন থেকে, সরকারের পক্ষ থেকে। এর আগে তথ্য মন্ত্রণালয়ের যে দুজন উপদেষ্টা ছিলেন তারা অঙ্গীকার করেছিলেন যে ওই আইনটা হবে, কিন্তু সেই আইনটা হয়নি। সাংবাদিকরা ক্ষমতাত্মশন না করে সবসময় সরকার ও সমাজের ত্রুটি ধরে উন্নয়নের জন্য কাজ করবেন, এ প্রত্যাশা উচ্চারিত হয় আয়োজনে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায় দেয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর চটেছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। জানিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান জানান, নির্বাচনী বিধি ভেঙে শনিবার সরাইলের ইসলামাবাদ এলাকায় সমাবেশের আয়োজন করা হয়। পরে সেখানে উপস্থিত হয়ে সমাবেশ বন্ধ করতে বলা হয়। একই সাথে আইন অনুযায়ী আয়োজকদের 40,000 টাকা জরিমানা করা হয়। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। দেন হুমকি ধামকিও, যার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কারা কর্তৃপক্ষের উদারতায় মুক্তি পেয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বৃদ্ধা। সাজা শেষ হলেও বাধা হয়ে দাঁড়ায় জরিমানার 5,500 টাকা। কিন্তু টাকা দিতে সামর্থ্য না থাকায় কারা কর্তৃপক্ষ পরিশোধ করে দেয় সেই জরিমানা। মুক্তি পান ষাটোর্ধ্ব রাহিলা। হারুনুর রশিদ চৌধুরীর রিপোর্ট। জীবনের 28 বসন্ত কেটে গেছে কারাগারের 4 দেয়ালে। অবশেষে যখন মুক্তি মিলল, তখন হারাতে বসেছেন দৃষ্টিশক্তি, স্মৃতিও কাজ করে না ঠিকঠাক। 1998 সালে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা হয় নওগাঁর আত্রাই উপজেলার রাহেলা বেগমের। এরপর কারাগারে দিন যাপন। এর মধ্যে স্বামীও তার সাথে বিবাহ বিচ্ছেদ করেছেন। গেল 12 জানুয়ারি সাজার মেয়াদ শেষ হয় রাহেলার, কিন্তু মুক্তির বাধা হয়ে দাঁড়ায় জরিমানার 5,500 টাকা। যা না দিলে সাজা বাড়বে আরো 2 বছর। কিন্তু নিঃস্ব রাহেলার সে টাকা নেই। সদয় হয়ে কারা কর্তৃপক্ষ তা পরিশোধ করলে মুক্ত হন এই প্রবীণ। বাড়ি ভিটা কিংবা স্বামী সন্তান কিছুই নেই রাহেলার। ঠাঁই হয়েছে একমাত্র বড় বোনের কুড়ে ঘরে। 9-10 জন ছাড়া মানুষ, সবাই মেলা 9 জন 10 জন মানুষ। মানে খাবো না, বনক বের করে চেষ্টা করবো বাবা, পারিনি বাবা। আল্লাহ ভালো রাখুক, ভালো হয়ে থাক। আমি যেটুকু পারবো বাবা, আমি সেটুকু হয়তো দেখবার ক্ষমতা আল্লাহ দিয়ে সেইটুকু পারবো। নওগাঁ কারাগারে রাহেলাই ছিলেন সবচেয়ে প্রবীণ নারী কয়েদি। তার পাশে দাঁড়াতে পেরে খুশি কারা কর্তৃপক্ষ। আত্মীয় স্বজন তেমন কেউ নাই, তার স্বামী নাই, বাবা মা বেঁচে নেই কেউ। তার সাক্ষাৎও খুব বেশি আসে না। তো তাকে বিভিন্ন সময় আমরা পোশাক দিয়ে, শীতবস্ত্র দিয়ে আমরা সহযোগিতা করেছি। যদি মুক্তি তাকে দিতে হয়, তাহলে তার জরিমানার টাকা পরিশোধ না করলে তাকে আরও 1 বছরের কিছু বেশি সময় কারাভোগ করতে হয়।
তো আমরা চিন্তা করলাম যে তাকে যদি আমরা এখন জরিমানার টাকাটা দিয়ে দিই তাহলে সে গিয়ে তার পরিবার পরিজনের সাথে তার জীবনের বাকি সময়টা কাটাতে পারবে। তো এই দৃষ্টিকোণ থেকেই মূলত এই কাজটা করা। ৩৬ বছর বয়সে সাজা পাওয়া রাহেলার বয়স এখন ৬৪ বছর। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। এবার দেশের বাইরের খবর। ইরানে বিক্ষোভে হতাহত এবং অপপ্রচারের জন্য যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। শনিবার এক ভাষণে খামেনি স্বীকার করেন সাম্প্রতিক অস্থিরতায় হাজারো মানুষ নিহত হয়েছে, তবে এসব মৃত্যুর জন্য তিনি রাষ্ট্রদ্রোহীদের দায়ী করেছেন। খামেনি আরও জানান, ট্রাম্পকে অপরাধী মনে করে ইরান। বলেন, সাম্প্রতিক অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। গেল সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং সামরিক হস্তক্ষেপের হুমকি দেন। এবারে খেলার খবর। ভারতে টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বিসিবি। আইসিসি প্রতিনিধি দলের সাথে বৈঠকে সে কথা জানিয়েছে ক্রিকেট বোর্ড। সকালে ঢাকায় আসেন আইসিসির 2 প্রতিনিধি। এরপর বিসিবি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে করেছে 1.5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক। জানা গেছে, বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলতে আগ্রহী বাংলাদেশ। এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানাবে আইসিসি। মোস্তাফিজ ইস্যুতে বিসিসিআই এর বিতর্কিত সিদ্ধান্তের পর দু বোর্ডের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে, যার ফলশ্রুতিতে ঝুলে আছে বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়টি। 7 ফেব্রুয়ারি শ্রীলঙ্কা ও ভারতে শুরু হবে টি-20 বিশ্বকাপ। এদিকে 48 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও বিসিবির শোকজের জবাব দেননি পরিচালক নাজমুল ইসলাম। এড়িয়ে চলছেন গণমাধ্যম, তবে তিনি যোগাযোগ রেখেছেন সহকর্মীদের সাথে। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য ঘিরে কত কিছুই ঘটে গেল। ক্রিকেটারদের বিপিএল বয়কট, আবার মাঠে ফেরা, নাজমুলকে বোর্ডের ফিনান্স কমিটি থেকে বাদ দেওয়ার পাশাপাশি 48 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল ক্রিকেট বোর্ড। সে 48 ঘন্টা পেরিয়ে গেলেও শোকজের জবাব দেননি নাজমুল। হোম অফ ক্রিকেটেও তাকে দেখা যাচ্ছে না, এড়িয়ে চলছেন গণমাধ্যমও। তবে সহকর্মীদের কারো কারো সাথে কথা হয়েছে নাজমুলের, তাতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। নাজমুল মনে করেন গঠনতন্ত্র মেনে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি, তাই জবাবও দেবেন না। প্রয়োজনে আইনি পথেও হাঁটতে প্রস্তুত। বিসিবি এখন কী পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। যদিও শাস্তির প্রক্রিয়া নিয়ে খোদ বোর্ড পরিচালকদের মাঝেই ধোঁয়াশা। জানা গেছে ডিসিপ্লিনারি কমিটি একটি নোট দিতে পারেন সভাপতির কাছে। আমিনুল ইসলাম এই প্রসঙ্গ তুলতে পারেন 24 জানুয়ারির বোর্ড সভায়। যদিও পরিচালকদের কেউ কেউ মনে করেন নাজমুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন, কারণ ক্রিকেট প্রেমীদের একটা বড় অংশের সমর্থন পাচ্ছেন তিনি। ফলে নাজমুল পরিচালক পদ যে হারাচ্ছেন না তা অনেকটাই নিশ্চিত। ক্রিকেটারও নতুন করে কিছু বলেননি। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।